রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 41 পর্ব। মিটিংয়ে এইবার মধুসূদনের প্রথম হার। এ পর্যন্ত ওর কোনো প্রস্তাব, কোনো ব্যবস্থা কেউ কখনো টলায়নি। নিজের পরে ওর বিশ্বাস যেমন, ওর প্রতি ওর সহযোগীদের তেমনই বিশ্বাস। এই ভরসাতেই মিটিংয়ে কোনো জরুরি প্রস্তাব পাকা করে নেবার আগেই কাজ অনেক দূর এগিয়ে রাখে। এবারে পুরনো নীলকুঠিওয়ালা একটা পত্তনি তালুক ওদের নীলের কারবারের সামিল কিনে নেবার বন্দোবস্ত করছিল। এ নিয়ে খরচপত্রও হয়ে গেছে, প্রায় সমস্তই ঠিকঠাক। দলিল স্ট্যাম্পে চড়িয়ে রেজিস্ট্রারি করে দাম চুকিয়ে দেবার অপেক্ষা। যেসব লোক নিযুক্ত করা আবশ্যক তাদের আশা দিয়ে রাখা হয়েছে। এমন সময় এই বাধা। সম্প্রতি ওদের কোনো ট্রেজারের পদ খালি হওয়াতে সম্পর্কীয় একটি জামাতার জন্য উমেদারি চলেছিল। অযোগ্য উদ্ধারণে উৎসাহ না থাকাতে মধুসূদন কান দেয়নি। সেই ব্যাপারটা বীজের মতো মাটি চাপা থেকে হঠাৎ বিরুদ্ধতার আকারে অঙ্কুরিত হয়ে উঠল। একটু ছিদ্রও ছিল। তালুকের মালিক মধুসূদনের দূরসম্পর্কীয় পিসির ভাসুরপো। পিসি যখন হাতে পায়ে এসে ধরে তখনও হিসেব করে দেখলে নেহাত সস্তায় পাওয়া যাবে, মুনাফাও আছে, তার উপরে আত্মীয়দের কাছে মুরুব্বিয়ান করবার গৌরব। যার অযোগ্য জামাই ট্রেজারার পদ থেকে বঞ্চিত, তিনি মধুসূদনের স্বজন বাৎসল্যের প্রমাণ বহু সন্ধানে আবিষ্কার ও যথাস্থানে প্রচার করেছেন। তাছাড়া কোম্পানির সকল রকম কেনাবেচায় মধুসূদন যে গোপনে কমিশন নিয়ে থাকেন, এই মিথ্যা সন্দেহ কানে কানে সঞ্চারিত করবার ভারও তিনি নিয়েছিলেন। এই সকল নিন্দার প্রমাণ অধিকাংশ লোক দাবি করে না, কারণ তাদের নিজের ভিতরে যে লোভ আছে সেই হচ্ছে অন্তরতম ও প্রবলতম সাক্ষী। লোকের মনকে বিগড়িয়ে দেওয়া একটা কারণে সহজ ছিল, সে কারণ হচ্ছে মধুসূদনের অসামান্য শ্রীবৃদ্ধি এবং তার খাঁটি চরিত্রের অসহ্য সুখ্যাতি। মধুসূদনও ডুবে ডুবে জল খায়। এই অপবাদে সেই লোলুপরা পরম শান্তি পেল। গভীর জলে ডুব দেবার আকাঙ্ক্ষায় যাদের মনটা পানকৌড়ি বিশেষ, অথচ হাতের কাছে যাদের জলাশয় নেই। মালেককে মধুসূদন পাকা কথা দিয়েছিল। ক্ষতির আশঙ্কায় কথা খেলাপ করবার লোক সে নয়। তাই নিজে কিনবে ঠিক করেছে, আর পণ করেছে কোম্পানিকে দেখিয়ে দেবে না কিনে তারা ঠকল। মধুসূদন বাড়ি ফিরে এলো। নিজের ভাগ্যের প্রতি মধুসূদনের অন্ধ বিশ্বাস জন্মে গিয়েছিল। আজ তার ভয় লাগলো যে জীবনযাত্রার গাড়িটাকে অদৃষ্ট এক পর্যায়ের লাইন থেকে আরেক পর্যায়ের লাইনে চালান করে দিচ্ছে। প্রথম ছাঁকানিতে বুকটা ধড়াস করে উঠল। মিটিং থেকে ফিরে এসে আপিস ঘরে কেদারা হেলান দিয়ে গুড়গুড়ি ধূমকুণ্ডলের সঙ্গে নিজের কালো রঙের চিন্তাকে কুণ্ডলায়িত করতে লাগলো। নবীন এসে খবর দিলে বিপ্রদাসের বাড়ি থেকে লোক এসেছে দেখা করতে। মধুসূদন ঝেঁকে উঠে বলল, যেতে বলে দাও, আমার এখন সময় নেই। নবীন মধুসূদনের ভাবগতিক দেখে বুঝলে মিটিংয়ে একটা অপঘাত ঘটেছে। বুঝলে দাদার মন এখন দুর্বল। দৌর্বল্য স্বভাবত অনুদার, দুর্বলের আত্মগরিমা ক্ষমাহীন নিষ্ঠুরতার রূপ ধরে। দাদার আহত মন বৌরানীকে কঠিনভাবে আঘাত করতে চাইবে, এতে নবীনের সন্দেহমাত্র ছিল না। এই আঘাত যে করেই হোক ঠেকাতেই হবে। এর পূর্ব পর্যন্ত ওর মনে দ্বিধা ছিল, সে দ্বিধা সম্পূর্ণ গেল কেটে। কিছুক্ষণ ঘুরে ফিরে আবার ঘরে এসে দেখলে ওর দাদা ঠিকানাওয়ালা নামের ফর্দর খাতা নিয়ে পাতা উল্টাচ্ছে। নবীন এসে দাঁড়াতে মধুসূদন মুখ তুলে রুক্ষস্বরে জিজ্ঞাসা করলে, আবার কিসের দরকার? তোমাদের বিপ্রদাসবাবুর মোক্তারি করতে এসেছে বুঝি? নবীন বললে, না দাদা, সেই ভয় নেই। ওদের লোকটা এমন তাড়া খেয়ে গেছে যে তুমি নিজেও যদি ডেকে পাঠাও তবু সে এবারই মুখো হবে না। এই কথাটাও মধুসূদনের সহ্য হলো না। বলে উঠল, কোড়ে আঙুলটা নাড়লেই পায়ের কাছে এসে পড়তে হবে। লোকটা এসেছিল কি করতে? তোমাকে খবর দিতে যে বিপ্রদাসবাবুর কলকাতা আসা 2 দিন পিছিয়ে গেল। শরীর আরেকটু সেরে তবে আসবেন। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমার তাড়া নেই। নবীন বললে, দাদা, কাল সকালে ঘন্টা 2 জন্য ছুটি চাই। কেন? শুনলে তুমি রাগ করবে। না শুনলে আরও রাগ করব। কুম্ভকোণম থেকে এক জ্যোতিষী এসেছেন, তাকে দিয়ে একবার ভাগ্য পরীক্ষা করাতে চাই। মধুসূদনের বুকটা ধড়াস করে উঠল। ইচ্ছে করলে এখনই ছুটে যায় তার কাছে। মুখে তর্জন করে বললে, তুমি বিশ্বাস করো? সহজ অবস্থায় করি নে, ভয় লাগলেই করি।
ভয়টা কিসের শুনি? নবীন কোনো জবাব না করে মাথা চুলকোতে লাগলো। ভয়টা কাকেই বলো না? এই সংসারে তোমাকে ছাড়া আর কাউকে ভয় করি নে। কিছুদিন থেকে তোমার ভাবগতিক দেখে মন সুস্থির হচ্ছে না। সংসারের লোক মধুসূদনকে বাঘের মতো ভয় করে, এইটিতে তার ভারী তৃপ্তি। নবীনের মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে গভীরভাবে সে গুড়গুড়ি টানতে টানতে নিজের মাহাত্ম্য অনুভব করতে লাগল। নবীন বললে, তাই একবার স্পষ্ট করে জানতে চাই গ্রহ কী করতে চান আমাকে নিয়ে, আর তিনি ছুটি বা দেবেন কোন নাগাদ? তোমার মতো নাস্তিক, তুমি কিছু বিশ্বাস করো না শেষকালে? দেবতার পরে বিশ্বাস থাকলে গ্রহকে বিশ্বাস করতুম না দাদা। ডাক্তারকে যে মানে না, হাতুড়িকে মানতে তার বাধে না। নিজের গ্রহকে যাচাই করে নেবার জন্য মধুসূদনের যে পরিমাণ আগ্রহ হলো, সেই পরিমাণ ঝাঁজের সঙ্গে বললে, লেখাপড়া শিখে বাঁদর, তোমার এই বিদ্যে, যে যাই বলে তাই বিশ্বাস করো? লোকটার কাছে যে ভৃগু সংহিতা রয়েছে, যেখানে যে কেউ যে কোনো কালে জন্মেছে জন্মাবে, সকলের কুষ্টি একেবারে তৈরি, সংস্কৃত ভাষায় লেখা, এর উপর তার কথা চলে না? হাতে হাতে পরীক্ষা করে দেখে না? বোকা ভুলিয়ে যারা খায়, বিধাতা তাদের পেট ভরাবার জন্য যথেষ্ট পরিমাণে তোমাদের মতো বোকাও সৃষ্টি করে রাখেন। আবার সেই বোকাদের বাঁচাবার জন্য তোমাদের মতো বুদ্ধিমানও সৃষ্টি করেন। যে মারে তার উপরে তার যেমন দয়া, যাকে মারে তার উপরেও তেমনি। ভৃগু সংহিতার উপরে তোমার তীক্ষ্ণ বুদ্ধি চালিয়ে দেখোই না। আচ্ছা বেশ, কাল সকালেই আমায় নিয়ে যাও, দেখব তোমার কুম্ভকোণমের চালাকি। তোমার যেরকম জোর অবিশ্বাস দাদা, ওতে গণনায় গোল হয়ে যেতে পারে। সংসারে দেখা যায় মানুষকে বিশ্বাস করলে মানুষ বিশ্বাসী হয়ে ওঠে। গ্রহদেরও ঠিক সেই দশা। দেখো না কেন, সাহেবগুলো গ্রহ মানে না বলে গ্রহের ফল ওদের উপর খাটে না। সেদিন 13 স্পর্শে বেরিয়ে তোমাদের ছোট সাহেব ঘোড় দৌড়ে বাজি জিতে এলো। আমি হলে বাজি জেতা দূরস্থান ঘোড়াটা ছিটকে এসে আমার পেটে লাথি মেরে যেত। দাদা, এইসব গ্রহ নক্ষত্রের হিসেবের উপর তোমাদের বুদ্ধি খাটাতে যেও না, একটু বিশ্বাস মনে রেখো। মধুসূদন খুশি হয়ে স্মিত হাস্যে গুড়গুড়িতে মনোযোগ দিলে। পরদিন সকাল 7টার মধ্যে মধুসূদন নবীনের সঙ্গে এক সরু গলির আবর্জনার ভিতর দিয়ে বেঙ্কট শাস্ত্রীর বাসায় গিয়ে উপস্থিত। অন্ধকার একতলার ভাবসা ঘর, লোনাধারা দেওয়াল ক্ষতবিক্ষত, যেন সাংঘাতিক চর্মরোগে আক্রান্ত। তক্তপোশের উপর ছিন্ন মলিন একখানা শতরঞ্চ, এক প্রান্তে কতগুলো পুঁথি এলোমেলো জড়ো করা, দেওয়ালের গায়ে শিব পার্বতীর এক পট। নবীন হাঁক দিলে, শাস্ত্রীজি! ময়লা ছিটের বালাপোষ গায়ে, সামনের মাথা কামানো ঝুঁটিওয়ালা কালো বেটে রোগা এক ব্যক্তি ঘরে এসে ঢুকল। নবীন তাকে ঘটা করে প্রণাম করলে। চেহারা দেখে মধুসূদনের একটুও ভক্তি হয়নি, কিন্তু দৈবের সঙ্গে দৈবজ্ঞের কোনো রকম ঘনিষ্ঠতা আছে জেনে ভয়ে ভয়ে তাড়াতাড়ি একটা আধা আধি রকম অভিবাদন সেরে নিলে। নবীন মধুসূদনের একটি ঠিকুজি জ্যোতিষীর সামনে ধরতেই সেটা অগ্রাহ্য করে শাস্ত্রী মধুসূদনের হাত দেখতে চাইল। কাঠের বাক্স থেকে কাগজ কলম বের করে নিয়ে নিজে একটা চক্র তৈরি করে নিলে। মধুসূদনের মুখের দিকে চেয়ে বললে, পঞ্চম বর্গ। মধুসূদন কিছুই বুঝলে না। জ্যোতিষী আঙুলের পর্ব গুনতে গুনতে আউড়ে গেল, কবর্গ চবর্গ টবর্গ তবর্গ পবর্গ। এতেও মধুসূদনের বুদ্ধি খোলসা হলো না। জ্যোতিষী বললে, পঞ্চম বর্ণ। মধুসূদন ধৈর্য ধরে চুপ করে রইল। জ্যোতিষী আওড়ালো, প ফ ব ভ ম। মধুসূদন এর থেকে এইটুকু বুঝলে যে ভৃগুমুনি ব্যাকরণের প্রথম অধ্যায় থেকেই তার সংহিতা শুরু করেছেন। এমন সময় বেঙ্কট শাস্ত্রী বলে উঠল, পঞ্চাক্ষরকং। নবীন চকিত হয়ে মধুসূদনের কানে কাছে চুপি চুপি বললে, বুঝেছি দাদা। কি বুঝলে? পঞ্চম বর্গের পঞ্চম বর্ণ ম, তারপরে পঞ্চ অক্ষর ম ধু সু দন। জন্মগ্রহের অদ্ভুত কৃপায় 3টে 5 এক জায়গায় মিলেছে। মধুসূদন স্তম্ভিত। বাপ মায়ের নাম রাখবার কত হাজার বছর আগেই নামকরণ ভৃগুমুনির খাতায়। নক্ষত্রদের একই কাণ্ড। তারপরে হতবুদ্ধি হয়ে শুনে গেল ওর জীবনের সংক্ষিপ্ত অতীত ইতিহাস সংস্কৃত ভাষায় রচিত। ভাষা যত কম বুঝলে ভক্তি ততই বেড়ে উঠল। জীবনটা আগাগোড়া ঋষিবাক্য মূর্তিমান। নিজের বুকের উপর হাত বুলিয়ে দেখলে দেহটা অনুস্বার বিসর্গ তদ্ধিত প্রত্যয়ের মশলা দিয়ে তৈরি কোন তপবনে লেখা একটি পুঁথির মতো।
তারপর দৈবজ্ঞের শেষ কথাটা এই যে মধুসূদনের ঘরে একদা লক্ষ্মীর আবির্ভাব হবে বলে পূর্ব হতেই ঘরে অভাবনীয় সৌভাগ্যের সূচনা। অল্পদিন হলো তিনি এসেছেন নববধূকে আশ্রয় করে। এখন থেকে সাবধান, কেননা ইনি যদি মনোপীড়া পান ভাগ্য কুপিত হবে। বেঙ্কট শাস্ত্রী বললে, কোপের লক্ষণ দেখা দিয়েছে, জাতক যদি এখনও সতর্ক না হয় বিপদ বেড়ে চলবে। মধুসূদন স্তম্ভিত হয়ে বসে রইল। মনে পড়ে গেল বিবাহের দিনই প্রকাণ্ড সেই মুনাফার খবর, আর তার কয়দিনের মধ্যেই এই পরাভাব। লক্ষ্মী স্বয়ং আসেন সেটা সৌভাগ্য, কিন্তু তার দায়িত্বটা কম ভয়ঙ্কর নয়। ফেরবার সময় মধুসূদন গাড়িতে স্তব্ধ হয়েই বসে রইল। এক সময় নবীন বলে উঠল, ওই বেঙ্কট শাস্ত্রীর কথা একটুও বিশ্বাস করি নে। নিশ্চয়ই ও কারো কাছ থেকে তোমার সমস্ত খবর পেয়েছে। ভারী বুদ্ধি তোমার, যেখানে যত মানুষ আছে আগে ভাগে তার খবর নিয়ে রেখে দিচ্ছে। সোজা কথা কি না? মানুষ জন্মাবার আগেই তার কোটি কোটি কুষ্টি লেখার চেয়ে এটা অনেক সোজা। ভৃগুমুনি এত কাগজ পাবেন কোথায়? আর বেঙ্কট স্বামীর ওই ঘরে এত জায়গা হবে কেমন করে? এক আঁচড়ে 1000টা কথা লিখতে জানতেন তারা। অসম্ভব। যা তোমার বুদ্ধিতে কুলোয় নেয় তাই অসম্ভব। ভারী তোমার সায়েন্স। এখন তর্ক রেখে দাও। সেদিন ওদের বাড়ি থেকে যে সরকার এসেছিল তাকে তুমি নিজে গিয়ে ডেকে এনো আজই। দেরি করো না। দাদাকে ঠকিয়ে নবীনের মনের ভেতরটাতে অত্যন্ত অস্বস্তি বোধ হতে লাগলো। ফন্দিটা এত সহজ, এর সফলতাটা দাদার পক্ষে এত হাস্যকর যে তার ওই অমর্যাদায় ওকে লজ্জা ও কষ্ট দিলে। দাদাকে উপস্থিত মতো ছোট অনেক ঝুঁকি অনেকবার দিতে হয়েছে, কিছু মনে হয়নি। কিন্তু এত করে সাজিয়ে এত বড় ফাঁকি গড়ে তোলার গ্লানি ওর চিত্তকে অশুচি করে রেখে দিল।